গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। নিজের বডিগার্ডের উপর ক্রাশ খাওয়াও এক ধরনের আর্ট, যেটা সবাই পারে না। বাবা যখন বলেছিল আমার জন্য বডিগার্ড রাখবে, আমি সোজা না বলে দেই। কিন্তু যখন আমি আমার বডিগার্ডকে প্রথমবার দেখি, মনটা চেয়েছিল তাকে নিয়ে পালিয়ে যাই। কিন্তু এইটা সম্ভব না, বাবার সম্মানে দাগ লাগবে। আর এমনিতেও আমি দৌড়াতে পারি না, কারণ আমার ডান পা 3 মাস প্যারালাইজ থাকার কারণে আমি হাঁটতে পারি না ঠিক মতন। দৌড়ানো তো দূরের কথা। আমি উমায়েদ বিনতে ফিরোজ, ফিরোজ আনোয়ারের বড় মেয়ে। আমার বাবা ফিরোজ আনোয়ার একজন নেতা। রাজনীতি যেন ওনার রক্তে রক্তে বসবাস করে। একদিন পুরো পরিবার মিলে ঘুরতে বের হয়েছিলাম। বাবার এক শত্রু আমাদের উপর বোমা হামলা করায়, কিন্তু বোমা আমাদের গাড়িতে এসে পড়েনি, আমাদের গাড়ির সামনে বিস্ফোরণ হয়েছে, যার ফলে আমাদের গাড়ি উল্টিয়ে পড়ে। মা, বাবা, আমি, আমার ছোট 2 ভাই সবাই খুব আহত হই। সেই দিন আমার পায়ে খুব জোরে আঘাত লেগেছিল, যার ফলে আমার ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছিল। 3 মাস বেড রেস্টের পর আমি সুস্থ হয়ে উঠেছি। আর গত 2 দিন আগে জানতে পারলাম বাবা আমার জন্য বডিগার্ড রেখেছে। না করেও লাভ হয়নি, বাবা খুব জেদি, যদি আমার কিছু হয়ে যায়, তাই বডিগার্ড রাখলো আমার জন্য। ভালোই হয়েছে, এমন হ্যান্ডসাম বডিগার্ড যে কেউ চাইবে, আর আমি না চেয়ে পেয়ে গিয়েছি। যাক, অনেক কথা হলো, এখন কিছুক্ষণ অপেক্ষা করি। আমার বডিগার্ড আসবে আগামীকাল সকালে, আমাকে ভার্সিটি নিয়ে যাবে সে। এখন না হয় ঘুমাই, সময়টা তাড়াতাড়ি কাটবে তাহলে। ওকে, গুড নাইট। সকাল 7টার অ্যালার্ম বাজার আগেই কেউ উমায়ের রুমের দরজা ঠকঠক করছে। এত জোরে কেউ ঠকঠক করে? ঠকঠক শব্দে উমায়ের বিরক্ত হচ্ছে। কানের উপর বালিশ চেপে ধরে আবার চোখ বন্ধ করে ফেলল। না, আর সহ্য করা যায় না, ধরফরিয়ে উঠে বসলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা বাজতে আরও 5 মিনিট বাকি। উমায়ের মুখ লটকালো। আরও 5টা মিনিট পর ডাকলে কি হয়? উমায়ের ধীরে ধীরে বিছানা থেকে নামলো, জিনিসপত্র ধরে ধরে দরজার সামনে গিয়ে দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে কেউ একজন উমায়ের মুখ চেপে ধরল। উমায়ের ছটফট করছে। ওই মানুষটার পেছন থেকে আর একজন এসে উমায়ের মুখের উপর একটা স্প্রে মারলো। স্প্রেটা নাকে লাগতেই উমায়ের চোখ বন্ধ হয়ে আসলো, সাথে সাথে সে সেন্সলেস হয়ে গেল। রাশেদ খান ছুরি উমায়ের গলায় দাবাতে যাবে, তখনই দরজা ভাঙার শব্দ আসলো। রাশেদ খান পেছনে ফিরে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভালো মতন চোখ ছোট ছোট করে ভালো মতন তাকিয়ে দেখে একটা লম্বা চওড়া ছেলে। সাদা শার্ট, শার্টের উপর কালো কোট, কালো জিন্স, কালো টাই, হাতে ঘড়ি, চোখে কালো সানগ্লাস, কানে একটা ব্লুটুথ, চুল এলোমেলো, চেহারায় ছিটে ছিটে ঘাম লেগে আছে। উমায়ের ভালো মতো ছেলেটাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে হাসলো। ছেলেটা ধীর পায়ে হেঁটে এসে রাশেদ খানের বরাবর দাঁড়ালো। রাশেদ খানের কপাল বেয়ে ঘাম পড়ছে। সে দ্রুত হেঁটে গিয়ে দরজার বাইরে তাকিয়ে দেখে তার একটা চেলাপেলা অজ্ঞান হয়ে পড়ে আছে। সবগুলার চেহারায় নীল নীল দাগ হয়ে আছে, তার মানে সবগুলো মার খেয়েছে। রাশেদ খান পেছনে ফিরে দেখে ছেলেটা উমায়ের হাত পায়ে দড়ি খুলে দিচ্ছে। দড়ি খুলে দিতেই উমায়ের তার ডান হাত ধরল। হাত পুরো নীল রঙের দাগ হয়ে আছে, ব্যথা করছে খুব। ব্যথায় উমায়ের আঁতকে উঠল। ছেলেটা ভ্রু কুঁচকে রাশেদের দিকে তাকালো। তার চাহনি দেখে রাশেদ ভয় পেয়ে গেল। সে ধীরে ধীরে পিছাতে পিছাতে দৌড়ে পালালো। সেও পিছে যেতে নিলেই তখনই উমায়ের হাত ধরে ফেলল। সে পিছনে ফিরে উমায়েরকে দেখে হাঁটু গেড়ে বসে বলল, আর ইউ ওকে ম্যাম? তুমি কিভাবে জানলে আমি এখানে? তাদের সম্পর্কে পুরো ডিটেলস স্টাডি করেছি আমি। ক্রিমিনালদের ধরতে হলে ক্রিমিনাল মাইন্ডে ভাবতে হয়। উমায়ের হেসে বলল, না, নিজেকে ক্রিমিনাল ভেবো না। তুমি তো সেই ব্যক্তি যে দেশের জন্য কতই না স্যাক্রিফাইস করছো। পাস্ট ইজ পাস্ট ম্যাম। চলুন, এখন বড় সাহেব আর বড় ম্যাডামকে খুব টেনশনে আছেন। গাড়ি নিয়ে এসেছো? আমি হাঁটতে পারবো না। ইয়েস ম্যাম, চলুন। আচ্ছা, তোমার নামটা যেন কি? বুরাক শাহরিয়ার শাহ, ইউর বডিগার্ড। বুরাক মরে যাবে, কিন্তু তার ম্যামের কোনো ক্ষতি হতে দেবে না। লেটস গো ম্যাম। উমায়ের মুচকি হেসে ধীরে ধীরে উঠে দাঁড়ালো।
ডান পায়ে তার শক্তি খুব কম। বুরাক উমায়ের পায়ের দিকে তাকালো, তার ডান পা কাঁপছে। বুরাক ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল উমায়ের দিকে। হাত কাঁপছে তার, উমায়ের তার ম্যাম হয়, হাত বাড়িয়ে দেওয়াটা কি তার ঠিক হলো? এইসব ভেবে হাত সরিয়ে নিল, তখনই উমায়ের তার হাত ধরে ফেললো। বুরাকের হাত শক্ত করে ধরে উমায়ের পা বাড়ালো। বুরাক শক্ত করে উমায়ের হাত ধরে ফেললো। উমায়েরকে ধীরে ধীরে হেঁটে বাইরে নিয়ে গেল। তাকে গাড়ির পেছনের সিটে বসিয়ে বুরাক ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। উমায়ের জানালার বাইরে তাকিয়ে আছে। জন্মের পর থেকে তার জীবনটা এমন, কোনো না কোনো বিপদ তার পরিবারের উপর আসতেই থাকে। চোখ বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস ফেলল। ফিরোজ আনোয়ার কপালে হাত দিয়ে বসে আছে। বুরাকের সাথে কথা বলার পর থেকে উনি চুপ করে সোফায় বসে আছেন, কারোর সাথে কোনো কথা বলেননি। নুসাইফা বেগম দাঁড়িয়ে আছেন ওনার স্বামীর পাশে। মেয়ে না আসা পর্যন্ত কারোর মনে শান্তি নেই। উসমান আর উজ্জ্বল ঘুম থেকে উঠে বাইরে আসলো। মা বাবাকে টেনশনে দেখে তারা বুঝে গিয়েছে কোনো অঘটন ঘটেছে। তারাও চুপ করে বাবার পাশে বসে রইল। চারপাশে চোখ বুলিয়ে দেখে তার বোনকে দেখা যায় না। তার মানে তার বোনের সাথেই কিছু হয়েছে। দুজন দুজনের দিকে তাকিয়ে কি যেন ইশারা করে দু হাত পেতে দোয়া করতে লাগলো। মা তাদের দেখে মুচকি হেসে দুজনের মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ পর গাড়ির হর্নের শব্দ আসলো, কিন্তু ফিরোজ আনোয়ার সেইভাবেই বসে আছে। মেয়ে যখন আসবে তখন না হয় রিয়্যাক্ট করবে। উমায়ের গাড়ি থেকে নেমে ধীরে ধীরে হেঁটে বাড়ির ভেতর গেল। মেয়েকে দেখে বাবা মা দুজনেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। বুরাক এসে সর্বপ্রথম ঘড়ির দিকে তাকালো। ঠিক 8:15 বাজে। টাইম দেখে বাঁকা হাসি দিল। ফিরোজ আনোয়ার মেয়েকে ছেড়ে বুরাকের দিকে তাকালো। বুরাক মাথা নিচু করে ধীর পায়ে হেঁটে গিয়ে ফিরোজ আনোয়ারের সামনে দাঁড়ালো। ফিরোজ আনোয়ার বুরাকের মাথায় হাত রেখে বললেন, আই অ্যাম সো প্রাউড অফ ইউ মাই বয়। তুমি জানতে চেয়েছিলে না একবার আমি তোমার উপর কেন এত ভরসা করি? এই কারণে ঠিক 8:15তেই আমার মেয়ে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তোমাকে কি বলে ধন্যবাদ দিব? ধন্যবাদ না, আমাকে অর্ডার দিন। আমি আর কিভাবে আপনাদের সেবা করতে পারি তা বলুন। আমাদের না, শুধু আমাদের মেয়েটার খেয়াল রাখলেই হবে। এক কাজ করো বুরাক, বাইরের ফার্ম হাউসে শিফট হয়ে যাও। তুমি পাশে থাকলে আমার ভরসা দ্বিগুণ হবে। ওকে স্যার, আমি আজই শিফট হয়ে যাব। বুরাক ফিরোজ আনোয়ারকে পাশ কাটিয়ে উমায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ম্যাম, আজ আপনি ভার্সিটি যাবেন? হ্যাঁ, আমার খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে। ফিরোজ আনোয়ার দ্রুত হেঁটে এসে উমায়েরকে বললেন, না, আজ তুই কোথাও যাবি না, রেস্ট নে, আগামীকাল থেকে যাবি। উফ আব্বু, আমার এমনিতেই 3 মাসের পড়া পিছিয়ে আছে, আমি আজ থেকেই যাব। কিন্তু আমার ভীষণ টেনশন হবে। বডিগার্ড রেখেছো কেন তাহলে? ফিরোজ আনোয়ার বুরাকের দিকে তাকালেন। বুরাক সোজা হয়ে গাছের মতো দাঁড়িয়ে আছে। ছেলেটার উপর পুরো ভরসা আছে, কিন্তু হাজার হলেও বাবার মন তো তাই মানছে না। যেহেতু মেয়েটার পড়ার খুব জরুরি, তাই পারমিশন দিয়ে দিল যাওয়ার। উমায়েরকে ধরে মা তার রুমে নিয়ে গেল। ফিরোজ আনোয়ার সোফায় বসে পড়ল। বুরাকের দিকে তাকিয়ে তাকে ডাকলো। বুরাক হেঁটে গিয়ে ফিরোজ আনোয়ারের সামনে দাঁড়ালো। ফিরোজ আনোয়ার একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, বুরাক, তুমি আমার মেয়েটাকে সবসময় চোখে চোখে রাখবে, তার যেন কোনো ক্ষতি না হয়। উমায়ের সেফটি আমার জন্য খুব জরুরি। আমার একটাই মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমিও বাঁচতে পারবো না। সে আমার জান, তাকে হেফাজতে রাখো। ইয়েস স্যার, বুরাক মরে যাবে, কিন্তু তার ম্যামের কোনো ক্ষতি হতে দেবে না। ফিরোজ আনোয়ার মুচকি হাসলে। এখন উনি একটু হলেও নিশ্চিন্তে থাকতে পারবেন। ভার্সিটিতে সবাই বুরাকের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। বেশ অস্বস্তি বোধ করছে উমায়ের। সে ধীরে ধীরে হাঁটছে আর তার পেছনে বুরাক হেঁটে আসছে। সবাই কানাকানি করছে, একটু হলেও তাদের কথা শোনা যাচ্ছে। সবাই বুরাকের প্রশংসা করছে, কিন্তু যা যা বলছে তা শুনে উমায়ের রাগ উঠছে। সুন্দর মেয়ে দেখলে কিছু
কিছু ছেলেরাও আর সুন্দর ছেলে দেখলে কিছু কিছু মেয়েরাও ফ্ল্যাট করা শুরু করে দেয়। উমায়ের মাথা ঘুরিয়ে এক নজর বুড়াককে দেখে আবার মাথা ঘুরিয়ে ফেলল। আচ্ছা, যারা খুব ফর্সা হয় তারাই কি সুন্দর? যাদের গায়ের রং কালো তারা কি সুন্দর না? সুন্দর মানেই যে সাদা চামড়া তা না। কিছু কিছু কালো মানুষরাও খুব সুন্দর হয়, যাদের দেখলে মন জুড়িয়ে যায়। বুড়াকের সৌন্দর্য কিছুটা এমন। হালকা উজ্জ্বল শ্যামলা বর্ণের একটি সুদর্শন যুবক সে। উমায়ের পছন্দ খারাপ না, গর্ব অনুভব করে একটা বিশ্বযুদ্ধ জয়ের হাসি দিয়ে এগিয়ে যাচ্ছে। কে কি ভাবছে তা এখন না ভাবাই শ্রেয়। ক্লাসের সামনে গিয়ে উমায়ের দাঁড়ালো। বডিগার্ডকে তো নিয়ে যেতে পারবে না। উমায়ের পেছন ফিরে দেখে বুড়াক মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। উমায়ের জোরপূর্বক হাসি দিয়ে বলল, তোমাকে তো নিয়ে যাওয়া যাবে না ক্লাসে। স্যার বলেছেন আপনার উপর নজর রাখতে। উমায়ের ভ্রু কুঁচকে বলল, আমি কি পালিয়ে যাব যে নজর রাখতে হবে আমার উপর? আপনি পালাবেন না, কিন্তু আপনার পাশে পাশে এমন অনেক মানুষ থাকতে পারে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কেউ আমার ক্ষতি করবে না, তুমি অপেক্ষা করো। আমার ক্লাস 2টার দিকে শেষ হবে। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না। বুড়া কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। উমায়ের ঘুরে ধীরে ধীরে হেঁটে ক্লাসের ভেতরে গেল। বুড়াক মাথা তুলে তাকালো উমায়ের যাওয়ার পথে। চারপাশে চোখ বুলিয়ে কি যেন ভেবে চলে গেল। উমায়ের ক্লাস ভেতরে গিয়ে একটা ঢোক গিলল। সবাই তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন চিড়িয়াখানা থেকে কোনো প্রাণী এসেছে। তার ক্লাসের সব থেকে অ্যাটিটিউডওয়ালা মেয়ে রুমান আক্তার বেঞ্চের উপর বসে লিপস্টিক পরছে। উমায়ের ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে আছে। লিপস্টিক পরে রুমান মাথা ঘুরিয়ে উমায়ের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। উমায়ের একটা লম্বা নিঃশ্বাস ফেলল। সে জানে এখন কি হবে। রুমায়ের বেঞ্চ থেকে নেমে হেঁটে গিয়ে উমায়ের সামনে দাঁড়ালো। তারপর হেসে দিয়ে বলল, এভরিওয়ান প্লিজ অ্যাটেনশন, দেখুন কে এসেছে, উমায়ের বিনতে ফিরোজ। আমার নামটা এত সুন্দর করে নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। ও প্লিজ, 3 মাস পর কোথা থেকে উঠে আসলে? ওহো, তোমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, বেঁচে গেলে? বলেই রুম্মান ফ্রিক করে হেসে দিল। উমায়ের হেসে আরেকটু এগিয়ে গিয়ে রুমায়ুনের বরাবর দাঁড়ালো। রুম্মান ভ্রু নাচালো। ভ্রু নাচানোর সাথে সাথে উমায়ের ঠাস করে রুম্মানকে থাপ্পড় মেরে দিল। আশেপাশে সবাই শব্দ করে হেসে উঠল। রুম্মান উমায়ের দিকে মুখ লটকিয়ে বলল, দোস্ত, তুই আমাকে মারলি? বেশ করেছি, এই 3 মাসে একবার আমাকে দেখতে যাসনি তুই। সরি ইয়ার। তুই আমাকে ইয়ার, দোস্ত এইসব বলা বন্ধ করে দে। এমন করিস কেন? ভালো করেছি। আমার অ্যাক্সিডেন্টের মজা ওড়াচ্ছ? ওটা তো জাস্ট ফান। তুই আমাকে মারলি কেন? জাস্ট ফান দোস্ত, জাস্ট ফান। রুম্মান মুখ বাঁকালো। উমায়ের হেসে রুম্মানকে জড়িয়ে ধরল। ভার্সিটির সবচেয়ে কাছের বন্ধু তার রুম্মান। এমনিতেই রুম্মানের খুব অ্যাটিটিউড, ইগো যেন তার রক্তে বসবাস করে। কিন্তু উমায়ের আসার পর রুম্মান কিছুটা পরিবর্তন হয়েছে। উমায়ের আর রুম্মান গিয়ে বেঞ্চে বসলো। কিছুক্ষণ পর ক্লাস টিচার আসার ঘন্টা বাজলো। তখনই কেউ একজন ক্লাসে এসে প্রবেশ করলো। রুম্মান সামনের দিকে তাকিয়ে উমায়েরকে খোঁচা মেরে বলল, দোস্ত, এই হ্যান্ডসামটা কি আমাদের নিউ স্যার? উমায়ের সামনে তাকিয়ে দেখে এটা তোর বুড়াক, কিন্তু ও ক্লাসে আসলো কেন? উমায়ের দাঁড়িয়ে গিয়ে যেতে নিল, তখনই স্যার প্রবেশ করলো ক্লাসে। উমায়ের থেমে গেল। এখন যদি স্যার বকে? স্যার পা থেকে মাথা পর্যন্ত বুড়াককে দেখে বলল, তো তুমি সেই ব্যক্তি যাকে প্রিন্সিপাল স্যার ক্লাসে থাকার পারমিশন দিয়েছে? জি। পাথরের মতো দাঁড়িয়ে না থেকে গিয়ে বসো। নো, আই এম ফাইন। বসো গিয়ে। এভাবেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকলে আমি ক্লাস করাবো কি করে? আমি কি আপনাকে ধরে রেখেছি? সবাই হেসে দিল বুড়াকের কথা শুনে। স্যার অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। উমায়ের নখ খাচ্ছে। এই ছেলেটা তাকে ডুবাবে শিওর।
স্যার আর কিছু বলল না, সবাইকে চুপ থাকতে বলে এক এক করে সবার নাম ডাকতে লাগলো। উমায়ের নাম আসতেই স্যার বড় একটা হাসি দিয়ে বলল, ও মায়ের, ইয়েস স্যার। কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। শুনেছি তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। জি স্যার। সো স্যাড, আমার অনেক দুঃখ লেগেছে। 3 মাস ছাড়া একদমই ভালো লাগেনি। উমায়ের আগে কাঁপছে। এই বদমাস লোকটা তাকে দেখলেই এইসব বলে। বলবে নাই কেন? এই 45 বছরের স্যার তো এখন বিয়েই করেনি। সুন্দর মেয়ে দেখলেই উঠে পড়ে লাগে তাকে পটাতে। রুম্মান উমায়ের ইশারা বলল বসে পড়তে। বুড়াক ধীর পায়ে হেঁটে গিয়ে স্যারকে বলল, ভার্সিটিতে স্যাররা পড়াতে আসে, আলাপ করতে না। তুমি এসব বলার কে? আমি কে জানতে চান? হ্যাঁ। বুড়াক পকেট থেকে পিস্তল বের করে স্যারের বেঞ্চের উপর রাখলো। সবার যেন এখনই চোখ বেরিয়ে আসবে। পিস্তল দেখে স্যার ভয় পেয়ে গেল। কপাল বেয়ে ওনার ঘাম ঝরছে। উমায়ের বলে উঠল, বুড়াক, বাইরে যাও তুমি। না, তুমি আমার অর্ডার শুনবে না? আপাতত আমি বড় স্যারের অর্ডার শুনবো। ভার্সিটি শেষ হওয়ার পর আপনার অর্ডার শুনবো। স্যারের দিকে তাকিয়ে, তো স্যার বলুন, ক্লাস করাবেন নাকি আলাপ করবেন মেয়ের বয়সী স্টুডেন্টদের সাথে? কাকা, ক্লাস করব। গুড বয়।